আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। এই কোয়েশ্চেনটা আমরা অনেকে ফেস করি এবং বিশেষ করে যারা একটু উচ্চাভিলাষী, বিশেষ করে যারা একটু মেডিকেলে অনেক আগে থেকে প্রিপারেশন নেই বা বিশেষ করে যারা একটা স্টেটমেন্ট ক্রিয়েট করতে চাই মেডিকেলে চান্স পাওয়ার মাধ্যমে যে ভাইয়া ঢাকার ৪ টা মেডিকেলে কিভাবে চান্স পাওয়া যায়? তো যখন এই কোয়েশ্চেনটা আমরা পাই সাধারণত সেটা তখন মেডিকেল অ্যাডমিশন টাইম চলে। এবং ওই টাইমটাতে আসলে এই কোশ্চেনটার কোনো ভ্যালিড অ্যান্সার থাকে না। কারণ যখন অ্যাডমিশন টাইম শুরু হয়ে যায় তখন আসলে আমি ঢাকার ৪ টাতে পাবো কিনা তার চেয়ে বেশি জরুরি হয়ে যায় যে একটা সিট পাওয়া। কিন্তু তারপরও বেশ কিছু ট্রিকস আছে যেগুলা এইচএসসি লাইফ থেকে যদি একটা স্টুডেন্ট ফলো করে বা অ্যাডমিশন ৩ মাসেও ফলো করে তার ঢাকার ৪ টা মেডিকেলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণেই কিন্তু আমরা স্লাইডটা শুরুতেই ঢাকার যে মেইন ৪ টা মেডিকেল যেটা অ্যাকচুয়ালি মানুষের টপ নচ টার্গেট থাকে, প্রত্যেকের মেডিকেল চয়েস লিস্টের শুরুর দিকে থাকে। ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মুগদা মেডিকেল কলেজ। এই ৪ টার আসলে কিভাবে সিট আমি একটা পাইতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব। সো যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, তোমার ঢাকার ৪ টা যদি টার্গেট নাও থাকে কোনো সমস্যা নাই। তুমি যদি ওভারঅল মেডিকেলে চান্স পাইতে চাও, তাও এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরি দেখবা। চলো শুরু করি। তো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যখন আমি ডিএমসি, এসএইচএমসি, এসএসএমসি বা মুগদা মেডিকেলের কথা বলি, এই সবগুলা মেডিকেল মিলায় কিন্তু ১,০০০ সিটও নাই, অর্থাৎ বিলো 1000 সিট। এত কম সিট নিয়ে কথাবার্তা হচ্ছে। যখন আমি এত কম সিট নিয়ে কথাবার্তা বলবো তখনই বুঝতে হবে যে একদম টপ অফ দ্য ফুড চেইনের মানুষজন এখানে চান্স পাবে, একদম দ্য টপ। অর্থাৎ এই মানুষগুলা ঘুম থেকে উঠে এইটা চিন্তা করে না যে আল্লাহ মেডিকেলে চান্স হবে কিনা। এরা মোটামুটি আগে থেকে একটা ফেথ থাকে চান্স আমি পাবো, দেন ওরা ডিসাইড করে। যদিও অনেক খারাপ স্টুডেন্টকে দেখা যায় বাই ডিফল্ট চলে আসছে এখানে, কিন্তু আমি এইটুকু অ্যাটলিস্ট হরপ করে বলতে পারি যে 80% মানুষ যারা এই ৪ টা মেডিকেলে চান্স পাইছে বা পড়তেছে তারা মোটামুটি মেডিকেলে চান্স পাইতোই, নো ম্যাটার যে লেভেলের কোশ্চেনই হোক না কেন। তো তুমি যখন এই লেভেলের মানুষজনের সাথে কম্পিট করতে চাও তখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তুমি তাদের সাথে নিঃসন্দেহে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিয়ে কোনো কম্পিট করতে পারবা না। যখন তুমি ঢাকার ৪ টা মেডিকেল নিয়ে কথা বলো, ডিএমসি এবং এসএসএমসি স্টুডেন্টদের মধ্যে মার্কেট ডিফারেন্স হয়তোবা ১, 0.5 বা 0.25। কি ১, 0.5 বা 0.25। একটু আরেকবার লিখি, তুমি একটু হয়তোবা জিনিসটা বুঝবা। ১, 0.5, 0.25 এরকম ডিফারেন্সে একটা একটা করে সিট পিছনে সামনে পিছনে আগায়। এবং এই ৪ টা মেডিকেল সর্বোচ্চ আমাদের ৫ থেকে ১০ মার্কের মধ্যে ক্লোজ হয়ে যায়। আমি ১০ মার্ক অনেক বেশি বাড়ায় বলছি, বাট এটা এক এক বছর এক এক রকম হয়। নরমালি ৫ মার্কের মধ্যে এই টোটাল ৪ টা মেডিকেল ছুটে যায় মানুষজনের। সো তোমার ডিফারেন্সটা হয়তোবা মাত্র ৫ মার্ক, মাত্র ১ মার্ক, মাত্র 0.25 মার্কস বা মাত্র 0.5 মার্কস। তো যদি এই জিনিসটা তোমার মাথায় ঢুকছে, তার মানে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে টপ নচ রেজাল্ট করতে হবে। এগুলার ইসাক স্যার, হাজারি স্যার, আজমল স্যার, এগুলার অ্যানালাইসিস বই এগুলা পড়তেই হবে। এগুলা পড়ার পরে তোমাকে বুঝতে হবে যে এগুলার বাইরে আসলে এই মানুষগুলার উইকনেস কোন জায়গায়। এই ৪ টা মেডিকেলের মধ্যে মানুষজনের যে ডিফারেন্সটা ক্রিয়েট করে যে ২ টা সাবজেক্ট, সেটা হলো রিমেইনিং ২ টা সাবজেক্ট। সেটা হলো জেনারেল নলেজ আর ইংলিশ। এই ২ টা সাবজেক্ট সাধারণত আমরা যারা মেডিকেল কোচিং করি, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে, আমরা আগে থেকে জানি যে এই ২ টা সাবজেক্ট মিলে আমার ২৫ মার্কের কোশ্চেন আসবে। কিন্তু কয়জন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী শুরু থেকে এই ২ টা সাবজেক্ট পড়ে? খুব কম। কয়জন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যে আজমলের বইটা বা আজমল স্যারের বইটা এতটা ফোকাস দিয়ে পড়ে, সেম ফোকাসটা সে জিকে তে দেয় বা সেম ফোকাসটা সে ইংলিশে দেয়? এটা হাতে গোনা কয়েকজন। তো যদি তুমি এদের সাথে কম্পিট করতে চাও, মার্কেট ডিফারেন্সটা ক্রিয়েট করতে চাও, তোমাকে মার্কেট ডিফারেন্সটা ক্রিয়েট করতে হবে ঠিক এই জায়গাটাতে। আমাদের ইংলিশে মার্ক আছে হলো 15 মার্ক এবং আমাদের জিকেতে মার্ক আছে হলো 10 মার্ক। বিশেষ করে ইংলিশ এখানে একটা অনেক বড় রোল প্লে করে। তুমি দেখবা যারা ঢাকা মেডিকেল কলেজগুলোতে চান্স পাইছে তারা ইংলিশে যথেষ্ট সুইফট ছিল, যথেষ্ট ভালো পারতো, যথেষ্ট ভালো পড়তো। তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন থাকবে, যদি তুমি ক্রিয়েট করতে চাও এদের মধ্যে ডিফারেন্স বা এদের দলে ঢুকতে চাও, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টপ নচ রাখো। এগুলোর জন্য আমি আগে যা বলছি দ্যাটস ইনাফ। কিন্তু এখন আমরা কথা বলবো যে জিকেইতে আসলে কিভাবে বাকিদের চেয়ে একটা কম্পিটিটিভ এজ পাওয়া যায়। তো এখন বাকিদের চেয়ে কম্পিটিটিভ এজ পাওয়ার জন্য আমাদেরকে জিকেটাকে একটা টোটাল অ্যাপ্রোচে আগাইতে হবে। জিকে অ্যাপ্রোচ পাওয়ার আগে আমাদেরকে
একটা জিনিস বুঝতে হবে যে জিকের আসলে আমি পড়বো কোথা থেকে, এই জিনিসটা বুঝতে হবে। ভাইয়া আমি বাজারে যাই একটা জিকের বই কিনবো, একটা ইংলিশের বই কিনবেই তো, এটাই তো ইজি হওয়ার কথা। আমি এটা এত বছর ধরে সাজেস্ট করছি, কিন্তু আমার নিজের ভাই যখন পড়ছে তার বেলা কিন্তু অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট ছিল। আমার ভাই ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছিল, আমি সুলেমান মেডিকেল কলেজে চান্স পাইছিলাম, ও ঢাকা মেডিকেলে পড়তেছে, আমি বুয়েটে ভর্তি হয়েছে পরে, যাই হোক বিষয় সেটা না। তো এই যে সোর্স ফাইল বিষয়টা নিয়ে কেন কথা বলতে হচ্ছে, দেখো মার্কেটে যখন তুমি জিকে পড়তে যাবা, জিকে পড়ার স্ট্যান্ডার্ডটাকে, জিকে পড়ার স্ট্যান্ডার্ড হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। এইখানে মানুষজন জিকের জাহাজ হয়ে যায়, ইংলিশের জাহাজ হয়ে যায়, দেন ঢাকা ভার্সিটি ডি ইউনিটের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো ল, ইসলামের ইতিহাস বা এইসব সাবজেক্টে পড়াশোনা করে। এখন প্রশ্ন হইলো, যেই মেডিকেলের স্টুডেন্টটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সারাটা দিন 24 ঘন্টা মুখস্থ করতেছে, 4-5টা রাইটার মুখস্থ করতেছে, অনুসন্ধানী প্রশ্ন পড়তেছে, সে যদি এখন বাজারের একটা জিকে বই নেয় এই সাইজের, লিটারালি মোটামুটি 800 থেকে 900 পেজের একটা বই নেয় শুধু জিকে, বাংলাদেশি বিষয় বললেই 600, আন্তর্জাতিক বিষয় বললেই 600, টোটাল 1200 পেজ যদি সে পড়াশোনা করতে চায়, তাহলে কি তার পক্ষে পড়াশোনা করা সম্ভব? উত্তর হলো না। আবার সেম যদি একটা স্টুডেন্টকে, যে মেডিকেলের কোচিং করতেছে, তাকে যদি আমি একটা 1200 পৃষ্ঠার ইংলিশের যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের বই দিয়ে দেই এবং বলি যে মুখস্থ করো, তখন দেখা যাবে যে সে ওই 1200 পৃষ্ঠা মুখস্থ করতে পারতেছে না। খুব স্বাভাবিক এটা, কারণ সে অন্যান্য জায়গায় এনার্জিটা ইউজ করতেছে। তো এখন তোমাকে একটা জিনিসই বুঝতে হবে, সেটা হলো যে তুমি যদি ইউ আর নট প্রিপারিং ফর বি অর ডি ইউনিট, তুমি বিডি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ না, তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ? তুমি প্রিপারেশন নিচ্ছ হইল গিয়া আমাদের মেডিকেলের জিকেই। অর্থাৎ যদি আমাদের বিডি ইউনিটের জিকে হয় হলো সমুদ্র, তোমার লাগবে এই সমুদ্র থেকে 2 বালতি পানি। কি লাগবে? এই সমুদ্র থেকে 2 বালতি পানি লাগবে। এখন কোন 2 বালতি পানি লাগবে, এই সোর্সটা আমাদেরকে বুঝতে হবে। সো আমি যেটা বলি, দ্য স্মলার দ্য বেটার। অর্থাৎ তুমি যদি মেডিকেলের জন্য জিকেই পড়তে চাও, তোমাকে খুঁজতে হবে এমন কোন একটা সোর্স যেটা সবচেয়ে ছোট, সবচেয়ে কম ইনফরমেশন আছে এবং সবচেয়ে কমন উপযোগী। 3টা শর্ত থাকতে হবে, একটু কঠিন বাট 3টে শর্ত থাকতে হবে। কারণ তুমি যদি কালকে সকালবেলা তোমার টেবিলে এত বড় একটা ইংলিশের বইয়ের এত বড় 2টা জিকের বই দেখো, স্বাভাবিকভাবে ওটা জীবনে তুমি পড়বা না, জাস্ট উপরে ধুলা পড়বে, এবং ফলশ্রুতিতে তুমি চেষ্টা করবে মেডিকেল ভর্তি পরীক্ষা 10 দিন আগে ওটা পড়ার, একটাও পড়া হবে না, উল্টা ধরা খায় যাবা। তো মাই পার্সোনাল সাজেশন, স্মলেস্ট বুক চুজ করা। এখন বাজারে অসংখ্য অপশনস আছে, কোচিংয়ের শিট হইতে পারে, ভাইয়ার গাইড হইতে পারে। আমরা এই বছর একটা নতুন কিছু ট্রাই করছিলাম, যেখান থেকে আমরা ভালো 75% প্লাস কমন দিতে পারছি এই বছরও। এই বছরে আমাদের মেডিকেল জিকে অ্যানালাইসিস মেগা বুক ছিল, যেখানে আমরা প্রায় 700 to 800 পেজের মধ্যে ইংলিশ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী 3টা জিনিসই একটা বইয়ের মধ্যে আনছি। কেন এটা করছি? কারণ এতগুলা পড়া সম্ভব না। কিভাবে এটা করছি? প্রসেস ইজ ভেরি সিম্পল। বিগত বছরের মেডিকেলের কোশ্চেন অ্যানালাইসিস করছি, দেন ওখান থেকে যেগুলো জিকেইতে আসছে সেই টপিক এবং সেই কোশ্চেনগুলো তুলে দেওয়া আছে। এবং আমাদের এখানে তথ্যের চেয়ে বেশি বিগত বছরের কোশ্চেনগুলোর আধিক্য আছে, কারণ জিকে আর ইংলিশ বিডি ইউনিটে ইউনিক কোশ্চেন করতে পারে, বানাইতে পারে স্যারেরা। কিন্তু যখন একজন ডাক্তার, একজন প্রফেসর মেডিকেলের কোশ্চেন করবেন, উনি অবশ্যই বসে বসে জিকে আর ইংলিশ কোশ্চেন বানাবেন না, উনি কিছু কোশ্চেন স্পেসিফিকলি পিক করবেন বিগত বছরের অ্যানালাইসিস থেকে। তো সেজন্য তুমি চাইলে মেডিকেল জিকে অ্যানালাইসিস মেগাবুকটা কিনতে পারো, তোমার শুরু থেকে টেবিলে রাখার মতো একটা বই এবং সবচেয়ে কম্প্যাক্ট বই, যেটা দেখে তোমার ডিপ্রেশন হবে না। এখন যখন আমি সোর্স ফিক্স করলাম, আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো পড়ার ধরন। যে পড়ার ধরনের মধ্যে অনেক বড় একটা পার্ট জুড়ে আছে ইংলিশ। দেখো যখন আমরা ইংলিশ নিয়ে কথা বলি, এই বইটা আরেকটু ইংলিশের দিকে আমরা তাকাই। ইংলিশ এই জায়গাটাতে আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইংলিশ আমাদের শেষ, ঠিক আছে? তো এই যে যখন আমাদের ইংলিশ পার্টটা শেষ হয়ে গেল এই জায়গাটাতে, তখন একটা জিনিস আমাকে বুঝতে হবে যে ইংলিশ এখানে থিওরি খুবই কম। ধরো সেটা তুমি টেন্স পড়তেছো, থিওরি 2 পেজ, কোশ্চেন 5 পেজ। অর্থাৎ আমরা এখানে নিয়ার অ্যাবাউট 800 থেকে 1000 কোশ্চেন দিছি। কোশ্চেনটা দেওয়ার রিজনটা কি? দেখো আমরা যে ইংলিশটা এখানে পড়তেছি, দিস ইজ নট একাডেমিক। তুমি এইচএসসি একাডেমিকের কোনো ইংলিশ এখানে পড়তেছো না, তুমি যেটা পড়তেছো সেটা হলো মেডিকেল অ্যাডমিশনের জন্য ইংলিশ, যেখানে ইংলিশ কি আসবে? ইংলিশের আসবে হলো এমসিকিউ। তুমি তো এমসিকিউ করো নাই আগে, সো তোমাকে এমসিকিউ লেভেলের জ্ঞানের জন্য রুলস লাগবে না। ওই টেন্সের যে রুলস ক্লাস 3তে বলছি না, ওটাই মেডিকেল অ্যাডমিশনের জন্য টেন্স রুল, ইংলিশের রুল আবিষ্কার হয় না। সো ইউ নিড প্র্যাকটিস।
যে কোনো একটা টপিকের ইংলিশ পড়ার পরে ইংলিশের বিগত বছরে 100টা কোশ্চেন করো, রুলস না পড়ে প্রতি টপিকের 100টা করে কোশ্চেন সলভ করে যাও। আই ক্যান অ্যাসিওর ইউ তুমি ইংলিশে বাকিদের চেয়ে বেশি মার্ক তুলবা। এবং জিকের ক্ষেত্রে যেটা সাজেশন, জিকের 3টা টাইপ আছে, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং রিসেন্ট বা সাম্প্রতিক। সাম্প্রতিকের ক্ষেত্রে ব্যক্তিগত সাজেশন হলো কখনো কোনো জিকে বই ফলো না করা। সাম্প্রতিকের ক্ষেত্রে সবসময় তোমার ভর্তি পরীক্ষার ধরো 7 দিন আগে পর্যন্ত যে হাইলাইটগুলো বের হয়েছে সে হাইলাইটগুলো পড়া, 1। 2 নাম্বার, চোখ কান খোলা রাখা। তোমার রিসেন্ট টাইমসে যে ঘটনাগুলো ঘটবে সেগুলা থেকেই তোমাদের জিকে কোশ্চেন হবে। এখন বাজারের প্রত্যেকটা পাবলিকেশন জিকে বই পাবলিশ করে অ্যাডমিশনের 2-3 মাস আগে, যার কারণে সে চাইলেও সর্বশেষ সাম্প্রতিক তথ্যগুলো দেয় না। সো সাম্প্রতিক পার্টটা গেল, এখান থেকে হার্ডলি 2 থেকে 3 মার্ক থাকবে, বাকি 7 মার্ক থাকবে এই জায়গাটাতে। সো বলে দেওয়া যায় যে এখান থেকে মোটামুটি আন্তর্জাতিক 3টা কনফার্ম, বাংলাদেশ 3 থেকে 4টা কনফার্ম। সো এই 2 জায়গার মধ্যে নিঃসন্দেহে বাংলাদেশ বিষয়াবলীতে তোমার ফোকাসটা থাকতে হবে বেশি, আন্তর্জাতিকে ফোকাসটা থাকতে হবে একটু কম। এবং এই 2টা তথ্যের ক্ষেত্রে ট্রাই করবা যত বেশি পারো মুখস্থের প্রতি ফোকাস করতে, এবং মুখস্থ করার পরে 2টা ট্রায়ালে 2টা পদ্ধতিতে মনে রাখা যায় বেশি। বন্ধুদের সাথে ধরাধরি করা, 1। 2 হলো ভিজুয়াল মেমোরি ইউজ করা। পার্বত্য শান্তিযুক্ত পড়তেছি, একটা ছবি দেখলাম, নেটো পড়তেছি, নেটোর লোগোটা দেখলাম, নেটোর কার্যালয়টা একটু দেখলাম অনলাইনে, এই ভিজুয়াল মেমোরিগুলা বেশি মনে থাকে। আর এবার আসি যদি আমরা পড়ার প্রসেসের ক্ষেত্রে, তো ধরে নাও তুমি ফার্স্ট ইয়ারে একটা বই কিনলাম, আমি পার্সোনালি সাজেস্ট করব আমার ছোট ভাইয়ের টেবিলে ফার্স্ট ইয়ার থেকে জিকে এর বই ছিল, পার্সোনালি সাজেস্ট করবো এই বইটা শুরু থেকে কিনা, বা যে কোনো বই শুরু থেকে কিনা যেটা সাইজে ছোট। তো ধরো তুমি ফার্স্ট ইয়ারে বইটা কিনলা, এখন তোমার হাতে 2টা অ্যাপ্রোচ আছে, 2টারই ধরন আলাদা, টার্গেট আলাদা। একটা হলো মোর এফোর্ট অ্যাপ্রোচ, অর্থাৎ ডেইলি পড়তে হবে। এই এফোর্টটাই, এই অ্যাপ্রোচটাই কিন্তু আমাদের এই যে টপ 4টা মেডিকেলের মানুষজন ইউজ করে, কারণ তারা বাকিদের চেয়ে সংযমী, বাকিদের চেয়ে বেশি পরিশ্রমী। সো তুমি যখন ফার্স্ট ইয়ার থেকে জিকেই পড়বা, আর আরেকটা স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একটা হাইলাইট কিনে 10 দিন পড়বে, তোমাদের দুজনের মধ্যে অবশ্যই আসমান জমিন তফাৎ থাকবে। তো ফার্স্ট ইয়ার থেকে যে স্টুডেন্টটা পড়বে সে কি করে, পার ডে প্রতিদিন 1 থেকে 2 পেজ, কয় পেজ, 1 থেকে 2 পেজ জাস্ট জিকেই পড়তেছে, মাত্র 1 থেকে 2 পেজ। বা স্টিল 2 বছর 730 দিন ধরে 2 পেজ করে পড়লেও দ্যাট ইজ 1500 পেজ, অর্থাৎ 2বার জিকে এই বই ঠেকানো হয়ে যাবে। এবং এইটাতে তোমার রিস্ক কম, কারণ তুমি অনেক দিন ধরে যেহেতু পড়তেছো তোমার মনে থাকবে বেশি, এক পড়া বারবার হবে, এবং এখানে রিওয়ার্ডও অনেক বেশি, কারণ তুমি বাকিদের চেয়ে খুব ইজিলি নাম্বারটা বেশি ক্যারি করতে পারবে, তোমাকে অ্যাডমিশন টাইমে প্যানিক করতে হবে না, বাকিরা অ্যাডমিশন টাইমে জিকেই পড়তে যায় প্যানিক করবে। আর আরেকটা হলো র্যাপিড রিডিং, এটা হলো লো ক্যালিবার স্টুডেন্টদের জন্য বা অলসদের জন্য, এবং আমি পার্সোনালি এই দলেও ছিলাম। এখন কথা হলো আমার ছিল মেডিকেল সাইড, আমার ছিল ইঞ্জিনিয়ারিং মেইন, সো তোমার আমার জিকির পদ্ধতি ফলো করাটা সাজেস্টেড না, বাট এটার প্রসেসটা হলো হাই রিস্ক, এখানে কিন্তু রিস্ক থাকবে অনেক, কারণ তুমি যা পড়বে সেখান থেকে কমন আসার সম্ভাবনা কতটুকু কেউ জানে না, এবং রিওয়ার্ডটাও খুব ছোট, কারণ তুমি নাম্বার কখনোই এই 25-এর মধ্যে তুমি কখনোই 20+ তুলতে পারবা না, তোমার টাইনা টুইনা 15-16 আসে যাবে। সো দ্য চয়েস ইজ ইয়োর্স। এই টাইমটাতে তুমি যেটা করবা, এফোর্ট খুব কম, ভর্তি পরীক্ষার মোটামুটি 7 থেকে 10 দিন আগে তুমি হলো বাজারে যে কোনো একটা ছোট চোথা বই নিবা, কোনো শর্টকাট হইতে পারে, কোনো সাপ্লিমেন্ট হইতে পারে, কোনো হাইলাইট হইতে পারে, যে কোনো একটা বই নিবা, তারপর তুমি 7 দিন পাগলের মতো পড়বা, এবং আশা করবা 7 দিনের মধ্যে যতটুকু খেয়াল থাকার কথা ততটুকু খেয়াল থাকবে, খেয়াল থাকে তুমি তোমার পরীক্ষা অ্যাটেন্ড করবা, দেন বাকিটা আল্লাহর হাতে। সো এই যে ওভারঅল জিকে নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করলাম, যেখানে কিন্তু আমি একটা কাজ করি নাই, সেটা হলো জিকে টপিক বলি নাই। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা জিকে টপিকে কি আসে, এটা তুমি যে কোনো বইয়ের শুরুতে দেখবে অ্যানালাইসিস দেওয়া আছে, যে বাংলাদেশের নদ নদী থেকে এই কটা কোশ্চেন আসছে, সংবিধান থেকে এই কটা কোশ্চেন আসছে, মুক্তিযুদ্ধ থেকে এই কটা আসছে, জুলাই বিপ্লব থেকে এই কটা কোশ্চেন আসছে, এটা তো তুমি জানো। কিন্তু তুমি আমার ভিডিও থেকে যেটা বুঝলা সেটা হলো আমার পার্সোনাল সাজেশন, তুমি যদি আমার ছোট ভাই বা বোন হইতা এবং আমাকে এই কোশ্চেনটা করতে, যে ঢাকার এই 4টাতে ঢুকবো কেমন, আমি বলতাম আজকে একটা জিকে বই কিনে প্রতিদিন 2-4 পেজ করে পড়া শুরু করো, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার যেমনে চলার তার চেয়ে একটু বেশি এফোর্ট দেওয়া শুরু করো। এটুকু ছিল আজকের ভিডিওতে। মেডিকেল জিকে বইটা আমাদের একটা স্টক ক্লিয়ারেন্স সেল চলতেছে, এই বইটা বর্তমানে একটা বিশেষ ডিসকাউন্টে তুমি কিনতে পারবা, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে রকমারি থেকে এই বইটা অর্ডার করতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।